এখন আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে এক এক মিল। তো বলা হচ্ছে যদি এ সেটের প্রতিটি উপাদানের সাথে বি সেটের কেবল একটি উপাদান এবং বি সেটের প্রতিটি উপাদানের সাথে এ সেটের কেবল একটি উপাদানের মিল স্থাপন করা যায়, তবে তাকে এ ও বি সেটের মধ্যে এক এক মিল বলা হয়। এবং একে এই চিহ্নটা দ্বারা এক এক মিল মূলত এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটা দ্বারা মূলত এক এক মিল বোঝানো হয়। তো একে এইভাবে প্রকাশ করা হয় যখন এ এবং বি দুটি সেট হবে। এখন আমরা যদি উদাহরণ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি, যেমন আমি যদি একটা সেট চিন্তা করি এ, যার উপাদান সি, ডি এবং ই। আমি বললাম আমি যে সি, ডি এবং ই নিয়ে একটা সেট গঠন করলাম, এটা হচ্ছে কয়েকজন ব্যক্তির নামের সেট। এখন আমি যদি আরেকটা সেট চিন্তা করি বি, যার উপাদান হচ্ছে আমাদের 25, 30 এবং 35। আমি বললাম যে আমার এই বি সেটটা হচ্ছে ওই কয়েকজন ব্যক্তির বয়সের সেট। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি যে এ সেটের উপাদান এবং বি সেটের উপাদানের মধ্যে একটা সম্পর্ক আছে। আমি যদি এই বি সেটটাকে নিচে লিখি তাহলে বুঝতে আরো সহজ হবে। আমরা মাত্রই বললাম যে আমরা যে এ সেটটা নিছি সেটা হচ্ছে কয়েকজন ব্যক্তির নামের সেট, আর আমরা যে বি সেটটা নিছি এটা হচ্ছে ওই কয়েকজন ব্যক্তির বয়সের সেট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই দুইটা সেটের উপাদানের মধ্যে কিছু মিল আছে। এখন আমি যদি বলি সি নামে যে ব্যক্তিটা আছে তার বয়স 25, তাহলে আমি এখান থেকে দেখতে পাই যে এ সেটের সি উপাদানের সাথে বি সেটের 25 উপাদানের একটা মিল আছে, যেটাকে আমরা চিহ্নিত করে দিতে পারি যে এই দুইটার মধ্যে মিল রয়েছে। একই রকম ভাবে আমি বলে দিলাম যে ডি ব্যক্তিটির বয়স হচ্ছে 30 এবং ই ব্যক্তিটির বয়স হচ্ছে 35। তাহলে এখানেও আমি দেখতে পাই যে এ সেটের ডি উপাদানের সাথে বি সেটের 30 এবং এ সেটের ই উপাদানের সাথে বি সেটের 35 উপাদানের সম্পর্ক বা মিল রয়েছে। এভাবে আমি যদি দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে মিল স্থাপন করতে পারি বা সম্পর্ক দেখাতে পারি, তাহলে এই যে মিলটা আমরা দেখালাম দুটি সেটের মধ্যে, একে আমরা বলতে পারি এক এক মিল। অর্থাৎ এখানে যেহেতু আমি এ সেট এবং বি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেখাতে পেরেছি, তাই আমি বলতে পারি যে এ সেট এবং বি সেটের মধ্যে এক এক মিল বিদ্যমান। অর্থাৎ আমি লিখতে পারি এ সেট এবং বি সেটের মধ্যে এক এক মিল বিদ্যমান। এখন আমরা আরো কিছু উদাহরণ দিয়ে এক এক মিলটাকে বোঝার চেষ্টা করব। আমরা আরেকটা সেট চিন্তা করলাম এ, যার উপাদান হচ্ছে সি, ডি, ই, ওই একই উপাদান। এখন আমি বলছি এই সি, ডি, ই হচ্ছে নবম শ্রেণীর কিংবা দশম শ্রেণীর তিনজন ছাত্রের সেট। আর আমরা যদি আরেকটা সেট চিন্তা করি বি, যার উপাদান হচ্ছে 79, 83 এবং 85। এখন আমি বলছি যে আমার বি সেটটি হচ্ছে ওই তিনজন ছাত্রের হায়ার ম্যাথ বা উচ্চতর গণিতে প্রাপ্ত নম্বর। এখন আমি বলে দিলাম যে সি নামে যে ছাত্রটি আছে সে হায়ার ম্যাথে পেয়েছে 83, ডি নামে যে ছাত্রটি আছে সে পেয়েছে 79 এবং ই নামে যে ছাত্রটা আছে সে পেয়েছে 85।
তাহলে আমি যদি তাদের মধ্যে সম্পর্ক দেখাই যে সি নামের ছাত্রটি পেয়েছে 83, ডি নামের ছাত্রটি পেয়েছে 79 এবং ই নামের ছাত্রটি পেয়েছে 85। তো আমরা এখানে এ এবং বি এই দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেখাইছি। আর আমরা জানি যে যখন আমরা এরকম দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেখাতে পারবো তখন আমরা বলতে পারবো যে ওই দুইটা সেটের মধ্যে এক এক মিল বিদ্যমান। তাহলে আমি বলতে পারি যে এ এবং বি সেটের মধ্যে এক এক মিল বিদ্যমান। এখন আমি যদি আরেকটা সেট চিন্তা করি ই সেট, এখন আমি যদি আরেকটা সেট ই চিন্তা করি, এখন আমি ই সেটের উপাদানকে বলে দিলাম যে আমার ই সেটের উপাদান হচ্ছে 79, 80 and 83। আর আমাদের যে আগের এ সেটটা ছিল, এ সেটটা হচ্ছে সি, ডি এবং ই। এখন ঘটনা কিন্তু আগেরটাই, যে সি যে নাম্বারটা পেয়েছে সেটা হচ্ছে 83, ডি যে মার্কটা পেয়েছে সেটা হচ্ছে 79 এবং ই হায়ার ম্যাথে যত পেয়েছে তা হচ্ছে 85। তো আমাকে বলে দিল যে ই হচ্ছে দশম শ্রেণীর উচ্চতর গণিতে প্রাপ্ত নম্বরের সেট আর এ হচ্ছে দশম শ্রেণীর তিনজন ছাত্রের সেট। তো এখন আমাকে বলছে যে এ এবং ই সেটের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা বা এ এবং ই সেটের মধ্যে এক এক মিল আছে কিনা। তো আমরা আগেই বলেছি যে সি যে ছাত্রটা সে পেয়েছে 83। তো এখান থেকে যদি আমি সম্পর্ক দাঁড় করাতে চাই আমি দেখাতে পারি যে সি ছাত্রটা 83 পেয়েছে। এখন ডি ছাত্রটা পেয়েছিল 79। এখানে আমি দেখাতে পারি যে হ্যাঁ ডি ছাত্রটার সাথে 79 একটা সম্পর্ক আছে, অর্থাৎ ডি ছাত্রটা হায়ার ম্যাথে 79 পেয়েছে। এখন এ সেটের যে তৃতীয় উপাদান অর্থাৎ ই নামক যে ছাত্রটা আছে আমরা জানি যে সে পেয়েছে 85, কিন্তু আমার এখানে যে সেটটা আছে ক্যাপিটাল ই, ওই ক্যাপিটাল ই তে কিন্তু 85 নামে কোনো উপাদান নেই। তাই এ সেটের যে উপাদান স্মল ই আছে এইটাকে আমরা ই সেটের কোনো উপাদানের সাথে মিল করাতে পারি না, অর্থাৎ এটা ই সেটের কোনো উপাদানের সাথেই সম্পর্কযুক্ত নয়। সুতরাং আমি বলতে পারি আমার এ এবং ই সেটের মধ্যে এক এক মিল নেই। অর্থাৎ এ ও ই সেটের মধ্যে এক এক মিল নেই। আমরা মাত্র এক এক মিল সম্পর্কে জানলাম, এখন আমরা সমতুল সেট সম্পর্কে জানব। তো সমতুল সেট কি? যে কোনো সেট এ ও বি এর মধ্যে যদি একটি এক এক মিল বর্ণনা করা যায় তবে এ ও বি সেটকে সমতুল সেট বলা হয়। একে এভাবে প্রকাশ করা হয়, এ ও বি সমতুল সেটকে এভাবে প্রকাশ করা হয় এবং চিহ্নটা সমতুলের চিহ্নটা হচ্ছে এরকম। আমি যদি উদাহরণ দেই তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন আমি দুইটা সেট চিন্তা করলাম, একটা হচ্ছে এ যার উপাদান হচ্ছে এ বি এবং সি, স্মল এ বি সি। আরেকটা সেট আমি চিন্তা করলাম বি যার উপাদান হচ্ছে আমার 1 3 5। আমি যদি এখন এভাবে চিন্তা করি যে এ বি সি হচ্ছে কয়েকজন বালকের সেট এবং বি সেট তথা 1 3 5 নিয়ে যে সেটটা আমি গঠন করছি ওই সেটটা হচ্ছে আম সংখ্যার সেট, অর্থাৎ কতগুলো আম আছে। যেমন আমি বলে দিলাম যে এ যে বালক তার কাছে আম আছে 5টি, কিংবা আমি এইভাবে বলতে পারি যে এ যে বালক তার কাছে আম আছে 1টি, বি যে বালক তার কাছে আম আছে 3টি এবং সি যে বালক তার কাছে আম আছে 5টি। অর্থাৎ আমি এ সেটের উপাদানের সাথে বি সেটের উপাদানের একটা সম্পর্ক দেখালাম। তো এই যে সম্পর্কটা এটাকে আমরা একটু আগে বললাম যে এটা হচ্ছে এক এক মিল,
অর্থাৎ এ সেটের উপাদান এবং বি সেটের উপাদানের মধ্যে যদি সম্পর্ক দেখাতে পারি তাহলে আমি বলতে পারি যে তাদের মধ্যে এক এক মিল আছে। এখন যদি কোনো দুটি সেটের মধ্যে এভাবে আমরা এক এক মিল দেখাতে পারি তাহলে ওই দুটো সেটকে আমরা পরস্পর সমতুল সেট বলি। তো আমি জাস্ট এখানে আগে মিলগুলোকে দেখাই নেই। যেমন এ বালকের কাছে আম আছে একটি, বি বালকের কাছে আম আছে তিনটি এবং সি বালকের কাছে আম আছে পাঁচটি। অর্থাৎ ক্যাপিটাল এ সেটের স্মল এ, স্মল বি এবং স্মল সি এর সাথে ক্যাপিটাল বি সেটের 1, 3 এবং 5 এদের সম্পর্ক আছে। অর্থাৎ একটা মিন করতেছে যে বালকগুলো আছে তাদেরকে এবং আরেকটা মিন করতেছে ওই বালকগুলোর কাছে কতটি আম আছে তাদেরকে, এবং এটাও মিন করতেছে যে কোন বালকের কাছে কয়টা আম আছে। তো এভাবে যে আমরা সম্পর্কটা দেখাতে পারলাম সেজন্য আমরা বলতে পারি যে এ ও বি এই দুইটা সেটের মধ্যে এক এক মিল বিদ্যমান। অর্থাৎ এ এবং বি সেটের মধ্যে এক এক মিল বিদ্যমান। যেহেতু আমি এ এবং বি সেটের মধ্যে এক এক মিল দেখাইতে পারছি তাই আমি বলতে পারি যে এ ও বি সেট হচ্ছে সমতুল সেট। সুতরাং আমি এটা লিখতে পারি যে এ সমতুল বি, অর্থাৎ এ ও বি হচ্ছে সমতুল সেট। এখন আমরা সমতুল সেট সম্পর্কে আরেকটু বিস্তারিত ভাবে জানবো। এখন আমরা আগেই জেনেছি যে আমরা কোন একটা সেটকে চাইলে উপবৃত্তাকার কিংবা বৃত্তাকার ক্ষেত্র দ্বারা চিহ্নিত করতে পারি, সার্বিক সেট ছাড়া অন্য যে কোনো সেটকে। তো আমরা একটা সেট চিন্তা করলাম, যেটা আমি ধরে নিলাম যে সেটটা হচ্ছে সি সেট, যার উপাদান হচ্ছে আমার স্মল এ, বি, ডি এবং এফ। আমি আরেকটা সেট চিন্তা করলাম ই সেট, যার উপাদান হচ্ছে আমার 1, 2, 3, 4। আরেকটা সেট চিন্তা করলাম যার উপাদান হচ্ছে আমার 1, 2, 3, 4। এখন আমি বলে দিলাম সি সেটে যে সকল উপাদান আছে এগুলো মূলত দশম শ্রেণীর কয়েকজন বালকের নামের সেট, আর আমাদের যে ই সেটটা আছে সেটা হচ্ছে দশম শ্রেণীর ক্লাস রোলের সেট, অর্থাৎ মেধাক্রমের সেট। তা আমি বলে দিচ্ছি যে আমাদের দশম শ্রেণীর এ এর রোল হচ্ছে 3, বি এর রোল হচ্ছে 4, ডি এর রোল হচ্ছে 1, এফ এর রোল হচ্ছে 2। অর্থাৎ এ এর রোল হচ্ছে 3, বি এর রোল হচ্ছে 4, ডি এর রোল হচ্ছে আমার 1 এবং এফ এর রোল হচ্ছে আমার 2। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার সি সেটের উপাদানগুলির সাথে ই সেটের উপাদানগুলি সম্পর্কযুক্ত। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে আমার সি সেটের সাথে ই সেটের এক এক মিল আছে। যেহেতু আমার সি সেটের সাথে ই সেটের এক এক মিল আছে তাই আমি বলতে পারি যে আমার সি সেট ই সেটের সমতুল সেট। তো আমাদের উচ্চতর গণিতে সাধারণত এভাবে বাস্তবিক সম্পর্ক ছাড়াও একটা সেটের সাথে আরেকটা সেটের জাস্ট একটা ডিফল্ট সম্পর্ক ধরে নেওয়া হয় যে এই সেটের সাথে আরেকটা সেটের একটা মিল আছে। তো আমরা ওইভাবেই চিন্তা করব। এখন আমাকে যদি একটা সেট দেওয়া হয় এ, যার উপাদান হচ্ছে স্মল এ, বি এবং সি, এবং আরেকটা সেট দেওয়া হলো বি, যার উপাদান হচ্ছে 1, 2। তো এই দুইটা সেটকে আমি এভাবে লিখতে পারি কিংবা আমি চাইলে এভাবেও লিখতে পারি। এখন আমাকে এ এবং বি এই দুইটা সেট সমতুল কিনা তা যাচাই করতে বলা হচ্ছে। তো এ এবং বি এই দুইটা সেট সমতুল কিনা সেটা যাচাই করার জন্য আমি প্রথমেই দেখব যে এ এবং বি এই দুইটা সেটের মধ্যে এক এক মিল আছে কিনা।
আমরা জানি যে যখন দুইটা সেটের মধ্যে এক এক মিল থাকে তখন ওই দুইটা সেটকে আমরা সমতুল সেট বলতে পারি। তো এ এবং বি এই দুইটা সেটের মধ্যে যদি এক এক মিল থাকে তাহলে আমি বলতে পারবো যে এ এবং বি এরা সমতুল সেট। তো আমাদেরকে যেহেতু এখানে কোনো সম্পর্ক তারা বলে দেয়নি, তো আমরা নিজের মন মতো একটা সম্পর্ক ধরে নিব। যেমন আমি এখানে ধরে নিচ্ছি যে আমার এ সেটের স্মল এর সাথে বি সেটের 1 এর একটা সম্পর্ক রয়েছে, আবার এ সেটের স্মল বি এর সাথে বি সেটের 2 এর একটা সম্পর্ক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের দুটি উপাদানের সাথে বি সেটের দুটি উপাদান সম্পর্কযুক্ত, কিন্তু এ সেটে একটি উপাদান সি আছে যার সাথে বি সেটের কোনো উপাদান নাই, অর্থাৎ যার সাথে বি সেটের কোনো উপাদান সম্পর্কযুক্ত নয়। যেহেতু এ সেটের এমন একটি উপাদান আছে যার সাথে আমি বি সেটের কোনো উপাদানের সম্পর্ক দেখাতে পারছি না, তাই আমি বলতে পারি যে আমার এ এবং বি এই দুইটা সেটের মধ্যে এক এক মিল নেই। কেন এক এক মিল নেই? কারণ আমরা এক এক মিলের সংজ্ঞা থেকে জেনেছিলাম যে এ সেটের প্রত্যেকটি উপাদানকেই আমার বি সেটের প্রত্যেকটি উপাদানের সাথে সংযুক্ত থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকতে হবে। কিন্তু যেহেতু এখানে প্রত্যেকটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত নেই, তাই আমরা বলতেই পারি যে এ এবং বি এই দুইটা সেটের মধ্যে এক এক মিল নেই। যেহেতু এ এবং বি এই দুইটা সেটের মধ্যে এক এক মিল নেই, তাই আমরা এটাও বলতে পারি যে এ এবং বি এই দুইটা সেট সমতুল সেট নয়। সুতরাং এ ও বি সমতুল সেট নয়। এখন আমরা যদি এই বি সেটটাকে একটু পরিবর্তন করে দেই এবং আমি এও বলে দিলাম যে আমার এ সেটের সি উপাদানটির সাথে বি সেটের 4 উপাদানটি সম্পর্কযুক্ত, তাহলে আমরা এ সেটের সি উপাদানটিকেও বি সেটের 4 উপাদানের সাথে কানেক্ট করে দিতে পারি, অর্থাৎ এই দুইটার মধ্যেও সম্পর্ক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ সেটের প্রতিটি উপাদানের সাথে বি সেটের প্রতিটি উপাদান সম্পর্কযুক্ত, তাই আমরা বলতে পারি যে আমাদের এ এবং বি এই দুইটা সেটের মধ্যে এক এক মিল রয়েছে। অর্থাৎ যেহেতু এ ও বি এই দুইটা সেটের মধ্যে এক এক মিল আছে, তাই আমরা বলতে পারি যে আমাদের এ ও বি সমতুল সেট। সুতরাং আমাদের এ ও বি সমতুল সেট। এখন তোমাদের মাঝে থাকা কিছু কনফিউশন ক্লিয়ার করব। কনফিউশনটা হচ্ছে যে সমতুল সেট ও সমান সেট একই কিনা। তো এর উত্তরটা হচ্ছে যে এই দুটো সেট একই না। সমতুল সেট ও সমান সেট একই না। এখানে আমি যখন সমতুল সেট নিয়ে আলোচনা করেছিলাম, আমি যখন এক এক মিল নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমি এমন কিছু উদাহরণ দেখাইছিলাম যে আমার এ সেটটা হচ্ছে এ বি সি আর আমার বি সেটটা হচ্ছে 1 2। তখন আমি দেখিয়েছি যে আমার এ সেটের একটি উপাদানের সাথে বি সেটের একটি উপাদান কানেক্টেড থাকলেও আমার এ সেটের একটি উপাদান সি এর সাথে কোনো উপাদান কানেক্টেড নাই। তখনই আমি বলেছিলাম যে যেহেতু এই সি উপাদানের সাথে কোনো উপাদান কানেক্টেড নাই, তাই এ এবং বি এর মাঝে এক এক মিলও নাই। যেহেতু এ এবং বি এর মাঝে এক এক মিল নাই, তার মানে এ এবং বি সমতুল হতে পারবে না। তাহলে সমতুল হওয়ার জন্য প্রথমে আমার কোন জিনিসটা থাকতে হবে, যে এ সেটের প্রতিটি উপাদানের সাথে বি সেটের প্রতিটা উপাদান কানেক্টেড থাকতে হবে। এখন এই কানেক্টেড হইতে হলে অবশ্যই তাদের মধ্যে উপাদান সংখ্যা সমান হইতে হবে,
তার মানে আমি কি বুঝি যে এ সেটে যতগুলো উপাদান আছে বি সেটে সমান সংখ্যক উপাদান থাকতে হবে, এরপর আমি একজনের সাথে আরেকজনের সম্পর্ক দাঁড় করাতে পারবো। যদি আমার উপাদানের পার্থক্য থাকে তাহলে কিন্তু আমি একটার সাথে আরেকটা সম্পর্ক দাঁড় করাতে পারবো না। তাই আমরা বলতে পারি যে এ এবং বি এই দুইটা সেট সমতুল হতে হলে উপাদান সংখ্যা সমান হতে হবে। উপাদান সংখ্যা সমান হতে হবে। আমরা এখনো শান্ত সেট ও অনন্ত সেট সম্পর্কে আলোচনা করিনি। সেখানে আমরা দেখতে পাবো যে শান্ত সেট অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট, তাদের উপাদান সংখ্যাকে প্রকাশ করা হয়। এ যদি একটি শান্ত সেট হয় তাহলে এর উপাদান সংখ্যাকে লেখা হয় n of a। এখন দুইটা সেট এ এবং বি তখনই সমতুল হবে যখন তাদের উপাদান সংখ্যা সমান হবে, অর্থাৎ n of a equal to n of b হবে। অর্থাৎ n of a equal to n of b হলেই আমরা তাদের মধ্যে একটা মিল স্থাপন করতে পারবো, অর্থাৎ তাদের মধ্যে এক এক মিল থাকবে, আর তাই আমরা তাদেরকে সমতুল সেট বলতে পারবো। তো এই হচ্ছে সমতুল সেট হওয়ার কন্ডিশন। আর আমরা যখন সমান সেট নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে দুইটা সেট তখনই সমান হবে, আমি যদি দুইটা সেট চিন্তা করি যে এ একটি সেট যার উপাদান 1 2 3, আরেকটা সেট বি যার উপাদান 1 2 3। এ এবং বি সেটকে আমি তখনই সমান বলতে পারবো যখন তাদের উপাদান সংখ্যা সমান হবে এবং উপাদানগুলো একই হবে। যেমন এখানে আমি দেখছি যে n of a হচ্ছে 3, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টা, বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টা, অর্থাৎ n of b ও হচ্ছে 3। অর্থাৎ এখানেও n of a equal to n of b। সমান সেটের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে n of a equal to n of b হয়, অর্থাৎ এখানে a এবং b সেটের উপাদান সংখ্যা একই। শুধু a এবং b সেটের উপাদান সংখ্যাই এক নয়, তাদের উপাদান গুলোও একই। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের উপাদান সংখ্যা সমান বা উপাদান সংখ্যা একই অর্থাৎ সেম। আর এই ক্ষেত্রেও আমরা দেখছি যে তাদের উপাদান সংখ্যা সেম অর্থাৎ উপাদান সংখ্যা সমান, এমনকি উপাদানও একই। তো এই ক্ষেত্রে আমার কি কি কন্ডিশন, যে প্রথমত এই ক্ষেত্রে আমার n of a equal to n of b হবে, আবার উপাদানগুলো একই হতে হবে। আমার উপাদানগুলো একই হতে হবে, তাহলে আমরা ওই দুইটা সেটকে সমান সেট বলতে পারবো। তো এই হচ্ছে সমতুল সেট ও সমান সেটের মধ্যে পার্থক্য। যখন দুইটা সেটের উপাদান সংখ্যা সমান হবে তখন তাকে আমি সমতুল সেট বলতে পারবো, কিন্তু সমান সেট বলতে পারবো না। আমি তাদেরকে সমান সেট তখনই বলতে পারবো যখন তাদের উপাদান সংখ্যা সমান হবে, এমনকি উপাদান গুলো এক হবে। তো এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি, তা হচ্ছে যখন দুইটা সেট সমান হবে তখন তারা অবশ্যই সমতুল সেট হবে, কারণ তাদের উপাদান সংখ্যা সমান এবং তাদের মধ্যেও এক এক মিল আছে। কিন্তু যখন দুইটা সেট সমতুল হবে তখন সেই দুইটা সেট সমান হতেও পারে, নাও হতে পারে। যদি তাদের উপাদান একই হয় তাহলে হবে, আর যদি তাদের উপাদান একই না হয় কিন্তু উপাদান সংখ্যা সমান হয় তখন কেবল তারা সমতুল সেটই থাকবে। তো এই হচ্ছে সমতুল সেট ও সমান সেটের মধ্যে পার্থক্য। এখন আমি এখানে নোট দিয়ে কিছু তথ্য লিখে রাখছি, এগুলা মূলত এমসিকিউ তে কাজে দিবে। বলা হচ্ছে যে যে কোনো সেট এ বি ও সি এর জন্য প্রথমে যেটা লেখা আছে যে এ সেট তার নিজের সমতুল। অবশ্যই এ সেট তার নিজের সমতুল সেট। কিভাবে? আমি যদি একটা সেট এখানে এ চিন্তা করি যে 1 2 3, আবার এই সেটটাকে যদি আমি নিচে লিখি 1 2 3,
তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এ সেটের প্রতিটি উপাদানের সাথে এ সেটের মিল বিদ্যমান। উপাদানগুলি তো একই, অর্থাৎ আমি এখানে এ সেটের 1 এর জন্য নিচের এ সেটের 1 পাই, আবার উপরের এ সেটের 2 উপাদানের জন্য নিচের এ সেটের 2 পাই, উপরের এ সেটের 3 উপাদানের জন্য নিচের এ সেটের 3 পাই। এখন আমি যদি একটা প্যাটার্ন অনুযায়ী চিন্তা করি, তাহলে এ সেটের n এর জন্য নিচের এ সেটেরও আমি একটা n পাই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার দুইটা এ সেটের মধ্যেই এক এক মিল আছে। যেহেতু দুইটা এ সেটের মধ্যে এক এক মিল আছে, তাই আমি বলতে পারি যে এ সেট দ্বয় সমতুল সেট। সুতরাং এ সমতুল এ সেট। আমাদের দ্বিতীয় পয়েন্টটিতে বলা আছে এ সমতুল বি হলে বি সমতুল এ। অবশ্যই এ সমতুল বি হলে বি সমতুল এ। আমি যদি দেখানোর চেষ্টা করি যে এই সেটটা যদি আমি বি সেট চিন্তা করি, যার উপাদান হচ্ছে আমার 4, 5 এবং 6, যার উপাদান হচ্ছে আমার 4, 5 এবং 6। তো এ সেটের প্রথম উপাদান, আমি যদি এটাকে বি নাম দেই, এ সেটের প্রথম উপাদানের সাথে বি সেটের প্রথম উপাদানের একটা মিল আছে। মিলটা কিভাবে আছে? যে এ সেটের প্রথম উপাদানের সাথে আমি যদি 3 যোগ করি, তাহলে আমি বি সেটের প্রথম উপাদান পেয়ে যাই। অর্থাৎ এটা যদি n হয়, আমার বি সেটের প্যাটার্নটা হবে n+3। একই রকম ভাবে এ সেটের দ্বিতীয় উপাদানের সাথে আমি বি সেটের দ্বিতীয় উপাদানের সম্পর্ক দেখতে পাই এবং তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদানের সম্পর্ক দেখতে পাই। তাই আমি বলতে পারি যে আমার এ এবং বি এই সেটের মধ্যে এক এক মিল আছে, অর্থাৎ সেট দ্বয়ের মধ্যে এক এক মিল বিদ্যমান। সুতরাং এ সমতুল বি সেট। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ ও বি সেটের মধ্যে এক এক মিল আছে। এ সেটের সাথে যদি বি সেটের এক এক মিল থাকে, একই রকম ভাবে বি সেটের সাথেও এ সেটের এক এক মিল আছে। তাই আমরা এটাও লিখতে পারি যে বি সেটের সাথে এ সেটের এক এক মিল আছে। আর বি সেটের সাথে যদি এ সেটের এক এক মিল থাকে, তাহলে বি সেটের সমতুল সেট হবে এ, অর্থাৎ বি সমতুল এ। তো এটা আমরা কখন পেলাম? যখন এ সমতুল বি হবে। এ সেট যদি বি সেটের সমতুল হয়, ওই একই রকম ভাবে বি সেটও এ সেটের সমতুল সেট হবে। এরপর আমাদের 3 নাম্বার পয়েন্টে বলা আছে যে এ সমতুল বি এবং বি সমতুল সি হলে এ সমতুল সি। এ সমতুল বি তো আমরা এখান থেকে দেখাইছি। আমরা যদি আরেকটা সেট নেই, যে সি সেট, যার উপাদান আমি চিন্তা করলাম যে এই প্যাটার্নটার সাথে আমি জাস্ট 2 যোগ করে দিব, যে এটা হবে 6, এটা হবে 7, এটা হবে 8। এখন বি সেটের প্রথম উপাদানের সাথে সি সেটের প্রথম উপাদানের একটা মিল আছে, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের একটা মিল আছে, তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদানের একটা মিল আছে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে বি সেটের প্রতিটি উপাদানের সাথে সি সেটের প্রতিটি উপাদানের মিল রয়েছে। তাই আমরা বলতে পারি যে বি সেটের সাথে সি সেটের এক এক মিল আছে। যেহেতু বি সেটের সাথে সি সেটের এক এক মিল আছে, তাই আমরা বলতে পারি যে বি সমতুল সি। আবার আমরা একটু আগে দেখলাম যে এ সমতুল বি। এখন আমি যদি এ এবং সি সেট চিন্তা করি, তাইলেও কিন্তু আমি ওই দুইটার মধ্যে এক এক মিল পাই। কিভাবে পাই? আমি এ সেটের প্রতিটি উপাদানের সাথে যদি আমরা 5 যোগ করে দেই, তাহলেই আমরা কিন্তু সি সেটের উপাদানগুলোকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটার সাথে প্রত্যেকটার উপাদানের একটা মিল আছে। তাই আমরা এটাও বলতে পারি যে এ সেটের সাথে সি সেটের এক এক মিল আছে। যেহেতু এ সেটের সাথে সি সেটের এক এক মিল আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে এ সেট ও সি সেট হবে সমতুল সেট। এখন এ সমতুল সি আমরা কখন লিখতে পারছি? যখন এ সেটটা বি সেটের সমতুল, আবার একই রকম ভাবে বি সেটটা সি সেটের সমতুল, তখনই কেবল আমরা এ সমতুল সি সেট লিখতে পারছি। তো এটাই এখানে বলা আছে যে এ সমতুল বি
এবং বি সমতুল সি হলে এ সমতুল সি হবে। আমরা এখন একটা কোশ্চেন সলভ করব। তো প্রশ্নে বলা হচ্ছে দেখাও যে এ সেট যদি 1 2 3 ডট 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 n এবং বি সেট যদি 1 2 2 স্কয়ার ডট 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 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, তাহলে দেখাতে বলছে যে সেট দুটি সমতুল যেখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বারের সদস্য। তো আমরা তো জানি যে দুইটা সেট কখন সমতুল, যখন ওই দুইটা সেটের মধ্যে এক এক মিল থাকে। তো এই ম্যাথটার অ্যাপ্রোচটা কি হবে? তো এই ম্যাথটা করতে হলে আমাদের প্রথমে যে অ্যাপ্রোচে এগোতে হবে সেটা হচ্ছে যে এ এবং বি এই দুইটা সেটের মধ্যে এক এক মিল আনতে হবে। যদি আমি এই দুইটা সেটের মধ্যে এক এক মিল দেখাতে পারি তাহলে আমি বলতে পারবো যে সেট দুটি সমতুল সেট। তো প্রথমে আমি যদি এ সেটটাকে লিখি, আমার এই সেটটা হচ্ছে 1 2 3 ডট 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 n এবং আমার যে বি সেটটি আছে আমার বি সেটটি হচ্ছে 1 2 2 স্কয়ার ডট 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 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমাদের দেখাতে হবে যে এই দুইটা সেটের মধ্যে এক এক মিল আছে। তো দেখো এখানে কিন্তু একটা সম্পর্ক দেওয়া আছে এ এবং বি এই দুইটা সেটের মধ্যে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে একটা সম্পর্ক। অর্থাৎ আমার এ সেটের উপাদানগুলি হচ্ছে n, যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর আমার বি সেটের উপাদানগুলি হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার। এখন আমি দেখব এই দুইটা সেটের মধ্যে আমি সম্পর্ক কিভাবে স্থাপন করতে পারি। একটু যদি খেয়াল করো এখানে যে শর্তটা আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সেখানে যদি আমরা এই সেটের প্রথম উপাদানটি বসাই, অর্থাৎ এই সেট তো n অর্ডারে যাচ্ছে, তো এই n অর্ডারের প্রথম যে সদস্যটা 1 আমি যদি এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এ বসাই তাহলে আমি কি পাই? তাহলে আমি পাবো 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 অর্থাৎ 2 টু দি পাওয়ার 0, আর 2 টু দি পাওয়ার 0 মানে আমরা জানি সেটা হচ্ছে 1। তাহলে দেখো আমি যখন n ইকুয়াল টু 1 বসাইছি তখন 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এই অর্ডারে 1 আসছে। এখন আমি এখান থেকেও দেখতে পাচ্ছি যে যখন আমি 1 বসাই তখন আমি 1 পাই, অর্থাৎ a সেটের 1 যখন আমি b সেটের এই কন্ডিশনটাতে বসাই তখন সেটা ফুলফিল করে, অর্থাৎ a সেটের 1 এর সাথে b সেটের 1 এর একটা মিল রয়েছে। বা আমরা এটা বলতে পারি যে a সেটের 1 এর সাথে b সেটের 1 সম্পর্কযুক্ত। একই রকম ভাবে আমি যখন a সেটের 2 এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কন্ডিশনটাতে বসাবো তখন আমি b সেটের যে 2 সেটা পাবো। আমি যদি একটু রাফলি দেখানোর চেষ্টা করি যে যখন আমি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এই অর্ডারটাতে n এর ভ্যালু যখন আমি 2 বসাচ্ছি তখন আমি যেটা পাবো 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2। কখন? যখন আমার n ইকুয়াল টু হচ্ছে 2। যখন আমার n ইকুয়াল টু 2 তখন আমার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থেকে আমি যেটা পাই সেটাও হচ্ছে 2, অর্থাৎ আমি এটা বলতে পারি যে আমার a সেটের 2 এর সাথে b সেটের 2 সম্পর্কযুক্ত, অর্থাৎ a সেটের 2 এর সাথে b সেটের 2 এর একটা মিল রয়েছে। এরপর আমরা যদি a সেটের n অর্ডারের 3 উপাদানটিকে b সেটের 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এ বসাই তাহলে আমরা 2 স্কয়ার পাবো। আমরা যদি একটু রাফলি দেখার চেষ্টা করি যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আমি যদি n এর ভ্যালু 3 বসাই তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 অর্থাৎ 2 স্কয়ার, যখন আমার n ইকুয়াল টু হচ্ছে 3।
তাহলে আমি এটাও বলতে পারি যে আমার এ সেটের 3 উপাদানের সাথে আমার বি সেটের 2 স্কয়ার উপাদান সম্পর্কযুক্ত। অর্থাৎ এ সেটের 3 উপাদানের সাথে বি সেটের 2 স্কয়ার উপাদানের মিল রয়েছে। তাহলে আমি এটা বলতে পারি যে এভাবে আমি যতগুলো উপাদানই চিন্তা করব না কেন, আমার প্রতি ক্ষেত্রেই এ সেটের উপাদানের সাথে বি সেটের উপাদানের একটা মিল বা সম্পর্ক থাকবে। তাই আমি বলতে পারি যে এ সেটের n এর সাথে বি সেটের যে অর্ডার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 তার মিল আছে, অর্থাৎ এরা পরস্পর সম্পর্কযুক্ত। তাই আমরা বলতে পারি যে এ ও বি সেটের মধ্যে এক এক মিল বিদ্যমান। সুতরাং এ ও বি সেটের মধ্যে এক এক মিল বিদ্যমান। যেহেতু এ ও বি সেটের মধ্যে এক এক মিল রয়েছে, তাই আমরা এটা বলতে পারি যে আমাদের এ ও বি সেট সমতুল সেট। সুতরাং এ সমতুল বি সেট দেখানো হলো।